ওকে, শুভ সকাল। কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো নাকি? তো আজকে হচ্ছে আমাদের রিটেন 1 নম্বর ক্লাস। আসলে বাংলার জন্য আলাদা কোনো রিটেনের ক্লাস আছে? কারণ কি? কারণ ছোটবেলা থেকে আমরা বাংলাটা পারি। আর ইংরেজির জন্য আলাদা কেন আছে? ইংরেজি কোন জায়গাটা পারো? ইংরেজিতে এখানে কোন জায়গাটা পারো? তাহলে সেন্টেন্স মেকিং করতে পারো না। এই তথ্য তো বাংলাও যা, ইংলিশেও কি তাই। তোমার পদ্মা সেতু নিয়ে বলবো, বাংলাতেও তুমি লিখতে পারবা, ইংলিশেও সেম জিনিস লিখবা, কিন্তু বাংলায় পারতেছো কারণ সেন্টেন্স মেক করতে পারতেছো, আর ইংরেজিতে পারতেছো না, সেন্টেন্স মেকটা করতে পারতেছো না। ক্লিয়ার? এখন এই জায়গাটাতে প্রবলেমটা কোথায়? যাদের বেসিকটা ঠিক আছে, ওই বেসিকটা যদি এখন এখানে যদি আমি যোগ করে দেই, সবগুলোর সাথে কোনটা অ্যাড করে দেই, তার জন্য রিটেন দেখবা যে একদম মোটামুটি পানি ভাত হয়ে গেছে। তোমাকে এই জায়গাতে একটা জিনিস খেয়াল করতে হবে, বেসিক ইংলিশটার সাথে তোমার যদি ভোকাবুলারিটা যদি ওকে থাকে, কি ওকে থাকে বলো তো দেখি? ভোকাবুলারিটা যদি ওকে থাকে, মোটামুটি তুমি ওকে। আচ্ছা, এখন তাহলে আমরা মূল জায়গায় আসলাম, হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং এর প্রবলেম। এই কারণে আমি জানি। এখন ধরো তোমার পরীক্ষা আসলো, ধরো এরকম আসে না অনেক সময়, তোমার কি আগের মতো আসবে যে গরুর রচনা লেখো? আসতে পারে। তাই বলে কি তুমি আগের মতো লিখবা যে গরুর 4টা পা আছে, 2টা কান আছে, 2টা চোখ আছে, লম্বা বড় 1 লেজ আছে? বুঝো না তোমার কথাটা? গরুর সারা শরীরে শুধু গোস্ত আর গোস্ত, এরকম কিছু লিখবা? এগুলো লিখবো না। এখন লিখতে হবে গরুর অর্থনৈতিক গুরুত্ব, চামড়া শিল্পে গরুর গুরুত্ব। তোমার কিন্তু এখন আসবে না ট্রাফিক জ্যাম কি। এখানে বাস্তব একটা উদাহরণ দিয়ে দিব। ট্রাফিক জ্যাম দিলে তো সবাই একই রকম লিখবে। বুঝো না তুমি কথাটা? এটা আমাদের কর্মঘণ্টা নষ্ট করে, এই করে সেই করে, এগুলো সবার একই কথা। এখন আসবে কি? এখন আসতে পারে যে ধরো তোমার রিয়েল অনুভূতি, যে একদিন তুমি ট্রাফিক জ্যামে, তুমি রিয়েল অনুভূতি তুমি লিখলে, ঠিক কি না? এখন এই জায়গাটা লিখতে হলে তোমাকে 2টা জিনিস খেয়াল করতে হবে। ইউ হ্যাভ টু বি আ ক্রিয়েটিভ পারসন এইসব ক্ষেত্রে। আরেকটা জিনিস, তোমার সেন্টেন্স মেকিংটা, সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। একটা সেন্টেন্স করতে গেলে কয়েকটা জিনিস আমাকে জানতে হবে, সেটা আমরা বলছি। আর একটা সেন্টেন্সের ভিতরে 3টা গুণ থাকে। কয়টা গুণ থাকে? আকাঙ্ক্ষা থাকে, আসক্তি থাকে, যোগ্যতা থাকে। 3টার একটা যদি তোমার মিস হয়ে যায়, ওই সেন্টেন্সটা হবে না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কিরকম, ধরো সঠিক জায়গায় সঠিক ওয়ার্ডটা বসানো কেন? যদি তুমি সঠিক জায়গায় যদি সঠিক ওয়ার্ডটা না বসাতে পারো, তাহলে এটা যোগ্যতা হারাবে। কি হারাবে? যোগ্যতা হারাবে। আবার যদি ধরো তুমি এতটুকু করে ইফ ইউ এখানে কমা না দিয়ে তুমি ফুল স্টপ দিলা সাপোজ, এখন এটার কিন্তু আকাঙ্ক্ষা হচ্ছে, কারণ ইফ ইউ কাম যদি তুমি আসো, আমাদের একটা থেকে গেল না একটা, কি হবে? এবার ধরো আসক্তি, সুশৃঙ্খল পদবিন্যাস তুমি ঠিক মতো না করলো, যেটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ধরো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আমরা অবজেক্ট ইউজ করি বা যেটা করি। তো অনেক সময় কি করতে পারে, অনেক সময় ভার্ব আগে চলে আসতে পারে। আমরা অনেক সময় দেখা গেছে যে রেয়ারলি, সেলডম, এই ওয়ার্ডগুলোকে কি ইউজ করি, যেমন আই রেয়ারলি গো দেয়ার, এইভাবে স্ট্রাকচারটা ইউজ করি। তো অনেক সময় দেখা গেছে রেয়ারলি আগে চলে আসতে পারে, তখন কি হবে স্ট্রাকচারটা? এখন এই জায়গাটা তো হচ্ছে আবার বলে দিবে। আমার কথা কি বুঝতে পারছো? এই জায়গাটা কি আবার বলে দিবে। যেমন ধরো দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। এটা কারেক্ট না? দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ। তুমি লিখতে গেলে তো তুমি এরকম লিখে ফেলতে পারো, কারণ তোমার কাছে মনে হচ্ছে যে দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ, শুনতে ভালো শোনা যাচ্ছে, কিন্তু এটা তো ভুল। কারণ ওই যে তোমার স্ট্রাকচারটা, কারণ এখানে আসক্তি ঠিক হয় নাই, কারণ হু কখনো টলকে ব্যবহার করতে পারে না। তাহলে এটা ঠিক আছে,
দ্য ম্যান হু করছে এই জিনিসগুলো করছে। তো তারপর ধরো ডিস্ট্রিবিউট দেস ম্যাঙ্গোজ এমান জামাল কামাল রফিক শফিক এন্ড মি হবে না আই হবে, সি হবে না হার হবে। এখন এই জায়গাতে তোমাকে লিখতে হবে যেহেতু এমন শব্দটা আছে তাহলে এখানে এটা একটা কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে তো নাউন আসছে, জামাল কামাল রফিক শফিক আসছে, কিন্তু প্রনাউন আসলে অবজেক্টিভ প্রনাউন আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। এখন তোমাকে এটা আবার জানতে হবে যে অবজেক্টিভ প্রনাউনটা কি। তার মানে আমাদের স্ট্রাকচারগুলো লেকচার শিটে যে 12টা লেকচার শিট সুন্দরভাবে সাজানো আছে, এগুলো প্রথম থেকে যদি আমরা যদি ওকে করি, এটার সাথে কম্বিনেশন করে আমি যদি জোড়া লাগাই দিতে পারি, তাহলে তুমি এই জিনিসগুলো বুঝতে পারবে। এখন একটা সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে একটু খেয়াল করো, তোমাকে কি কি জিনিসগুলো ভালোভাবে জানতে হবে। এট ফার্স্ট তুমি যে সেন্টেন্সটা করতেছো ইংরেজিতে কোন টেন্সে তুমি এটা করতেছো, বাংলার চিন্তা এখানে করা যাবে না, কারণ বাংলার কালের সাথে ইংরেজি টেন্সের পুরোপুরি কোনো কি নাই, মিল নাই। এটাও তোমাকে মনে রাখতে হবে। এখন তোমার প্রশ্ন রাখতে পারে ভাইয়া বাংলার সাথে ইংরেজির মিল নেই কেন? এখন বাংলার সাথে ইংরেজির মিল তুমি সবসময় পাবা না, বর্ণমালাতেই তো মিল নেই আছে। আমাদের বর্ণ কয়টা? 50টা, 50টা না? এরপরে আমাদের আলাদা আবার সংক্ষিপ্ত রূপ আছে, কার পলা আছে। ইংরেজির কোন সংক্ষিপ্ত রূপ নাই, আছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বর্ণ হচ্ছে 50, ওদের হচ্ছে কয়টা? 26টা। এখানে মিল আছে? এখানে মিল নেই। আমাদের বর্ণের সাথে যোগ বিয়োগ হয়, ইকার আকার এরকম, ওদের যেটা আছে ওদের সরাসরি এ বি সি ডি 26টা দিয়ে যোগ বিয়োগ করে একটা এদিক ওদিক করে করে রয়েছে। তাহলে এই মিলটা তুমি পাবা না। তাহলে এই শোনো প্লিজ, ছোট্ট অনেক কথা তোমাকে কাজে দিবে। এই মিলটা তুমি পাবা না, সুতরাং তুমি সবকিছু মিল কিভাবে বুঝতে যাও? এই জায়গাটা যদি আমরা যদি প্রথম থেকে জানতাম তাহলে আমাদের ইংরেজির এই প্রবলেমটা হতো না। আমরা ছোটবেলায় যখন শিখছি আই হ্যাভ এ ম্যাঙ্গো, তখন আমরা বলছি যে আমার আছে একটি আম বা আমার একটি আম আছে। তো আমরা সবসময় মনে করছি কি এই টাইপের সহজ ভাষারই ট্রান্সলেশন গুলো আসবে, বা এই টাইপের ট্রান্সলেশন মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড ভাঙে ভাঙে ট্রান্সলেশন করা। অনেক বইগুলোতে এরকম করছে, ভেঙে ভেঙে বইতে কি করছে, ট্রান্সলেশন করছে। তো এতে করে আলটিমেটলি কি হয় তুমি বুঝতে পারতেছো যে না আমি তো জানতেছি, কিন্তু এটা তো তোমাকে পঙ্গু করে দিচ্ছে। তুমি অন্যভাবে জানো। এখন তোমাকে দেখো বাংলায় আসলো ডাক্তার আসিবার পূর্বে কি মারা গেল, রোগী মারা গেল। একটু খেয়াল করো তো, এখানে যদি তুমি করো তাহলে তো আগে ডাক্তার করতে হবে, ডক্টর। কিন্তু ট্রান্সলেশন করতে যায় আমাকে দেখা গেল যে রোগী মারা গেল, যেটা রোগী মারা গেল এটা চলে আসলো আগে, এটা চলে আসলো কি আগে। এখন এই কথাটা কেন বললাম? কারণ তোমার ভিতরে যে দ্বিধাদ্বন্দ্বটা আছে, এটা প্রথম ঠেলায় যখন আমি এটাকে বাদ দিয়ে দিলাম যে না এটা তো হতেই পারে, তাহলে এখানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে মূলত অ্যান্সারটা হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তার মানে এই জায়গাটা চলে গেল পরে, এই জায়গাটা চলে আসলো কোথায়, আগে। হতেই পারে তুমি আই ইট রাইস, সেখানে কি তুমি বলো আমি খাই ভাত, না আমি ভাত খাই। তাহলে এইখানে কি তুমি আই ইট রাইস সিরিয়াল মেনটেন করছো বাংলায়? করো নাই। তাহলে সবখানেই এই জায়গাটা নিয়েই তোমাকে আগাইতে হবে যে রিটেনে এই টাইপের হেল্পের কিছু হবে। নাম্বার 2, তুমি এক ধরনের ট্রান্সলেশন করলা, তুমি এক ধরনের লিখলা, তোমার ফ্রেন্ড আরেক ধরনের লিখতেই পারে। এই ক্ষেত্রে একদম সবার একই রকম হবে এটা কখনো ভাবা যাবে না। এটা ইউনিভার্সিটির শিক্ষকরা তোমার ওই যে একটা ট্রান্সলেশন দিয়ে দিবে না যে তুমি লেখো রাইস দেখাও, সবাই একই রকম লিখবা, এরকম না। এটাতে কোনো জাতি আগাইতে পারে না। বাংলাদেশে দেখবো যে আমরা যেটা জানি শুনলাম মানুষের সাথে চলতে চলতে অভিজ্ঞ জ্ঞানী লোকদের সাথে, তারা বাংলাদেশে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদেরকে সেকেন্ড ইয়ারে ক্লাস 2 লেভেল, মানে আমাদের ক্লাস 2 যেটা, এই 7-8 বছরের বাচ্চাদেরকে সে হচ্ছে ক্রিয়েটিভ জিনিস লেখানো শেখাচ্ছে। আর আমাদের কি করতেছে, ছোটবেলা থেকে মুখস্থ করে এরকম বই দিয়ে দেয়। রিটেনের ক্ষেত্রে যতগুলো বই বের করছে এরকম যতগুলো কোচিং এ, আমরা কোনো ছোট বই দিয়ে দেবো যেগুলো মোটামুটি এগুলো তুমি জাস্ট তথ্য জানার জন্য, কি জানার জন্য, তথ্য। আর তোমাদের জন্য আমাদের ক্রিয়েটিভ জিনিসগুলো কোথায় থাকবে, আমাদের পরীক্ষায় 15টা মডেল টেস্ট থাকবে, এমনি পরীক্ষাগুলো দিচ্ছ। এই ক্ষেত্রে তুমি তোমার ক্রিয়েটিভিটি উজাড় করে দাও, আর ওই জায়গা থেকে তথ্য জানো। এবং এই তথ্য জানতে হলে বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটিতে হাজার হাজার তথ্য জানতে হবে না, কারণ তোমার রচনা আসবে হচ্ছে এই ছোট্ট এক পেজ অথবা অর্ধেক, এমন হলে তোমার এতগুলো আসবে। তার মানে তুমি তথ্যগুলো যদি ওই যে নৈমিত্তিক আকারে তথ্যগুলো জানলেই
যখন তুমি সেন্টেন্স মেকিংটা পারবা তখন এগুলোকে গাঁতে গেঁথে একসাথে তুমি তৈরি করে ফেলতে পারবা। তোমার তথ্য আর এগুলোর কম্বিনেশন করে তুমি তৈরি করে ফেলতে পারবা। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে যতগুলো তোমার মাথায় আসে, যেগুলো আসতে পারে, ওই টপিক সম্পর্কে 5, 6, 7 লাইন তুমি জেনে রাখো, বেশি না। বাংলায় জানো, আর ওই দিক দিয়ে সেন্টেন্স মেকিং আমাদের হয়ে যাবে। এখন এই যে আজকে ক্লাস হবে, কালকে ইনশাআল্লাহ রিটেন হবে, ঈদের পরে হবে, তারপর আগে হতে পারে, আরো সব মিলে তখন তোমার ওকে হয়ে যাবে। এই সবাই কি বুঝতে পারছো? কারণ বাংলায় কি করো তুমি, বাংলা কি তোমাকে আমরা ইংরেজিতে যেভাবে ইংরেজি রিটেন মানে কি, ইংরেজি রিটেন মানে হলো এই 5 লাইন 10 লাইন লিখে দেওয়া। বাংলা কি আমরা এরকম 5 লাইন 10 লাইন তোমাদেরকে লিখে দেই? বাংলায় আমরা লিখে দিই না। তাহলে ইংরেজিতে কোন জায়গায় প্রবলেম? সেন্টেন্স মেকিং এর প্রবলেম। তুমি তথ্য ঠিকই জানো, ঠিক না? তথ্য তুমি ঠিকই জানো। তুমি জানো যে গত 1 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে যে তোমার মায়ের তোমার ভূমিকা কি, তোমার পিছনে ইনফ্লুয়েন্স প্রভাবিত করে কিভাবে। এখন তুমি বাংলা হলে তো তুমি ঠিকই পারতা, কিন্তু ইংরেজিতে পারো না, কারণ তুমি সেন্টেন্স মেকিং পারো না। আমার কথা কি বুঝছো? তাহলে কোন জায়গায় আমরা ফোকাস দেব? সেন্টেন্স মেকিং এ। তাহলে ওই দিক দিয়ে অন্য দিক দিয়ে তুমি তথ্য জানলে হবে, বা আমরা একটা টপিক বলে দিবে, গুরুত্বপূর্ণ এই টাইপের টপিক গুলো থেকে আসতে পারে, বা আমাদের যে পরীক্ষাগুলোতে যে টপিকস গুলো আসছে রিটেন পরীক্ষায় তোমরা জানো বারবার, এই জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন খেয়াল করতে হবে যে এটার জন্য তোমাকে কি জানতে হবে। নাম্বার 1, প্রথমে তোমাকে যে জিনিসটা নলেজ জানতে হবে সেটা হচ্ছে তোমাকে টেন্সের নলেজটা তোমাকে জানতে হবে। যে বাংলার সাথে যে আমি একটু আগে যেটা বললাম, বাংলার সাথে ইংরেজির কোনো মিল নাই। বাংলায় আছে মনে করো নিত্য বৃত্ত অতীত এরকম আছে, ঠিক না? তারপরে মনে করো এরকম আছে না, পুরা ঘটিত বর্তমান, এটা ওটা অনেকগুলো এরকম আছে। এটার সাথে এখানে তোমার মিল নেই। ইংরেজিটা অনেক মজা, এই ক্ষেত্রে ইংরেজিটা তুলনামূলক সহজ। আচ্ছা, তোমাকে টেন্স গুলো সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে। তারপরে ধরো 2 নম্বরে তোমাকে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, ভার্বের ফর্ম গুলো। কি বলতো দেখি? ভার্বের ফর্ম এটা কেমন? যেমন তুমি যদি নাই জানো, ডু ডিড ডান, গো অ্যান্ড গন, হিট হিট হিট, লেট লেট লেট, ওয়াশ ওয়াশ ওয়াশ, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, এর মধ্যে তোমাকে মনে রাখতে হবে মাত্র 60-70টা হচ্ছে ইরেগুলার, যেগুলোর ফর্মগুলো মুখস্থ করতে হয়। কি করতে হয়? মুখস্থ। আর বাকিগুলো দেখা গেছে ফিনিশ ফিনিশ ফিনিশ, ইডি যোগ করলে বা ডিডি যোগ করলে হয়ে যায়। তার মানে ওই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখন তুমি আই হ্যাভ ড্যাশ দা ওয়ার্ক, এখন তুমি জানোই না হ্যাভের পরে কি বসে। এখন তোমাকে জানতে হবে তো হ্যাভের পরে কি বসে। ভার্বের 3 নম্বর ফর্ম আই হ্যাভ ডান হবে, কিন্তু ডু ডিড ডান এটা তুমি জানো না। আমাকে কি বলছো, বুঝতে পারছো? ডু ডিড ডান এটা তুমি কি করো না, জানো না। তাহলে ডু ডিড ডান যেহেতু তুমি জানো না, তাহলে তুমি তো এখানের মধ্যে এটা করতে পারবে না। এটা তোমার ব্যর্থতা। তার মানে এই ফর্মগুলো তোমাকে শিখে ফেলতে হবে। কোনগুলো শিখবা? হাজার গুলো শিখবা, নাকি ওই যে 50-60টা যেগুলো আছে ডু ডিড ডান, গো অ্যান্ড গন, এই টাইপের কয়েকটা শিখবা, এই টাইপের কয়েকটা শিখবা। এরপরে আসো, এই খেয়াল করো সবাই, এই ভাব ফর্মের পরে তোমাকে একটা জিনিস খুব ভালো করে জানতে হবে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। আগে তোমাকে বাউন্ডারি দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস যদি তুমি না জানো, তাহলে তুমি সেন্টেন্স মেক করতেই পারবে না। এখানে মনে হলো যে ইউ আর টোল্ড টু ফিল ইট ইন, ইউ আর টোল্ড টু ফিল ইট ইন। এখন হু টোল্ড দিস, ইউ আর টোল্ড বা হু টেল, যেহেতু ইউ আর টোল্ড প্রেজেন্টে বলা আছে। এখন ইউ আর টোল্ড এটা কোন টেন্সে আছে? বলো বলো। আমাকে প্রথমে 1 নং ভার্বের দিকে নজর রাখবো, 2 নং 3 নং ভার্বের দিকে নজর রাখা যাবে। 1 নং ভার্ব মানে বুঝাচ্ছি কি, বুঝছো? যেমন ইউর পরে 1 নং ভার্ব কি আর, 2 নং ভার্ব কি টোল্ড। তাহলে এই 1 নং ভার্বটা কি আছে? আর আছে। আর কি প্রেজেন্টের না পাস্টের? তাহলে প্রেজেন্টের। এখন আর এর পরে যদি আইএনজি হইতো তাহলে হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আর এর পরে ফার্স্ট পার্টিসিপল হইলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তবে প্যাসিভ। এটা তো একটা জায়গায় যারা নতুন আসছে বা যারা পুরাতন তোমরা জানো, যে কোনো বি ভার্বের পরে যে কোনো কি ভার্ব, বলো বলো বলো, বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ আর, বিন বিং, এটা একটা দারুণ সূত্র। এই ছোট্ট জিনিস, বি ভার্বের পরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম পেলেই সেটা প্যাসিভ। তবে সেটা যুক্তিযুক্ত ভাবে বসাইতে হবে, আন্দাজি ভুল বসে সেটা আবার আমরা পরে দেখবো কখন কোন জায়গায় কোনটা বসে। তবে তোমার যখন কোন এটার জন্য তোমার যখন প্যাসেজ দিবে তোমাকে বা কোনো কিছু দিবে, তখন উনি তো ভুল দিবে না। হয়তো 4টে অপশন থেকে একটা অপশন কারেক্ট দাঁড়াইতে গেলে ওটা হচ্ছে ভুল দিতে পারে, কিন্তু যদি নরমালি একটা প্যাসেজ আসে, ওই প্যাসেজের মধ্যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ, ওটা তো তুমি যাচাই করতে পারো। তখন বি ভার্বের পরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম পাইছে, তার মানে এটা প্যাসিভ। ইউ আর টোল্ড মানে হচ্ছে তোমাকে বলা হয়, তোমাকে বলা হয়। ইউ আর টোল্ড তোমাকে বলা হয়েছে।
এখন এটা 12টা টেন্স আবার 12 রকম হবে। কয়টা 12টা টেন্সে কি হবে? 12 রকম। ওভারঅল দেখো মাথায় কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো ঢুকতেছে। তাহলে তুমি এই জায়গাটা তুমি কিন্তু খেয়াল করতে হবে যে অ্যাক্টিভ কোনটা প্যাসিভ কোনটা। আই এম টেলিং আর আই এম টোল্ড দুইটাই কারেক্ট, কিন্তু দুইটা এক জিনিস না। আই এম টেলিং মানে কি আমি বলছি এখন, আর আই এম টোল্ড মানে আমাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। ছোট্ট ছোট্ট জায়গায় প্রবলেম তোমাদের। এই যে ব্লকগুলো, এই ব্লকগুলো আমি যখন ছুটিয়ে দেবো তখন তোমাদের কাছে হার্টের যেই কি হয়ে যাবে, এই রক্ত সঞ্চালনটা ওটা সুন্দর হবে, তুমি শ্বাস নিতে পারো। সেম জিনিস সেখানেও অনেক সময় না হার্টের প্রবলেম হলে কি হয়ে যায়, রিং বসায় প্রবলেম ব্লক দূর করে, তাহলে কি হয় একটু পর পর হাঁটলেই ব্যথা উঠে যায়, ঠিক মতন ইয়ে করা যায় না, ঠিক না? এই জায়গাটাতে এরকম প্রবলেম কিন্তু তোমাদের বেশি জায়গা নাই। ওই জায়গাটাই আমি তোমাকে বলি গতানুগতিক না পড়ায়া তোমার যে জায়গা হচ্ছে ওই জায়গা আইডেন্টিফাই করে তারপর পড়ানো করে ভালো। নেক্সট যেটা আমাদের চলে যাবে সেটা হচ্ছে ধরো আমাদের একটা আছে হচ্ছে এই পজিটিভ ভার্বের এই ব্যাপারটা তোমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। কিভাবে বলতো দেখি? এটা তোমাকে আবার খেয়াল করতে হবে, কারণ রিটেনের ক্ষেত্রে অনেক সময় সব সময় কি বলি আমরা, আমি ভাত খাই, আমি ভাত খাওয়াই। পজিটিভ ভার্বটা মানে কি এটা কিন্তু তোমরা আবার জানতে হবে। বাংলা এটাকে বলে প্রযোজক ক্রিয়া। কি বলে বলো তো? এই সবাই খেয়াল করো, প্রযোজক ক্রিয়া। নরমালি ধরো আমি ভাত খাই, আমি ভাত খাওয়াই, আমি দৌড়ি নিজে, আমি বড় রামদা নিয়ে দৌড়াই, দুটা কি এক হয়েছে? এখন তোমাকে বলতে হবে যে বাংলায় যখন বলি যে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল গরুকে কি খাওয়ায়? ঘাস খাওয়ায়। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, ওকে গুড। তো এখন রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এখানে তোমাকে মূল মনে করতে হবে মূল কাজটা করতেছে কি? গরু। ঘাস খাওয়াটা মূল কাজ, এটা করতেছে কি? গরু। রাখাল তো যে খাচ্ছে না, কিন্তু মূল কর্তা কি? এখন তোমরা তো মনে করো মূল কর্তা যেহেতু গরু ঘাস খাইতেছে, মূল কর্তা গরু, কিন্তু এখানে মনে রাখতে হবে মূল কর্তা হচ্ছে কে? রাখাল। কারণ এটা সহজ হিসাব। এই বাড়ি করে কে? সালাম খান, কারণ সে মালিক, সে টাকা দিচ্ছে, কিন্তু গাদা খাটতে কাটতেছে কারা? শ্রমিকরা। আমরা কিন্তু তাদের কথা মনে রাখি না। আমাদেরকে বলতে হয়, আমরা যদি বলি যে তাজমহল তৈরি করছে কে? মার্বেল শ্রমিকদের কথা আসে, শাহজাহানের নামে আসে। কি শাহজাহানই করছে? শাহজাহান করছে, শাহজাহানের নাম চলে আসে। এখন এই জায়গাটাতে খেয়াল করতে হবে মূল কর্তা আর হচ্ছে এটাকে বলা হয় প্রযোজক। সিনেমার পিছনে যেরকম প্রযোজক থাকে, সামনে হচ্ছে যারা কাজ করে তারা হলো মূল কর্মী, এরা হলো প্রযোজ্য। মূল কর্তা আর ওরা হলো মূল কি? কর্মী। মূল কর্মী রেখা প্রযোজ্য। মা শিশুকে চাঁদ দেখায়, মূলত কাজটা করতেছে কে? মা করতেছে, শিশু করতেছে। কারণ মায়ের কি দরকার আছে শিশু না দেখে মায়ের চাঁদ দেখার দরকার কি? শিশুকে চাঁদ দেখাইতে যাচ্ছে। কোন মা যদি শিশুবাদ দিয়ে যদি এরকম চাঁদের দিকে এরকম থাকে, ওরা কি আর এনে রাখবো না, পাপড়া পাঠিয়ে দিব? বুঝো নাই? তাহলে মূল কাজটা করতেছে কে? শিশু, কিন্তু মা নিয়ে গেছে। মূল কর্তা কে? মা। এটা তোমাকে শিক্ষক ছাত্রকে ব্যথাচ্ছেন, দুঃখ দেখো যা পাচ্ছে মানে ব্যথা, এটা কে পাচ্ছে? ছাত্র। মূল কাজটা কিন্তু তারা দিয়ে উদ্ধার হয়ে যাইতেছে। সে মূল কর্মী, কিন্তু কর্তা, মূল কর্তাকে শিক্ষক। এখন আমাদের তো বাংলায় যেমন আমরা সহজে আই ইট আমি খাই, আই ফিড আমি খাওয়াই, ঠিক না? আই স্টাডি আমি পড়ি, আই টিচ আমি পড়াই। কিন্তু ইংরেজিতে তো ইংরেজি ভাষাতে তো এগুলো নাই, আমরা তো ই পত্র যোগ করে সহজে হয়ে যাচ্ছে। ইংরেজিতে অল্প একটা আছে, ইট, ফিড, স্টাডি, টিচ, অল্প একটা আছে। তখন আমি হাসি, আই লাভ, আমি হাসাই, আই লাফাই। হচ্ছে হচ্ছে না? আই মেক হিম অথবা মেক হার লাভ। তাহলে এটা কেন করতেছে? কারণ এই জায়গাটাতে পজিটিভ ছাড়া এখানে উপায় নাই। তো বাংলাতে আবার তুমি পত্র যোগ করলে সহজে হয়ে যাচ্ছে। এই পজিটিভ ভার্বটা তোমাকে জানতে হবে। তাহলে এই ক্ষেত্রে আবার তোমাকে বুঝতে হবে পজিটিভ ভার্বের ক্ষেত্রে এর সাথে ঝামেলা হবে গেট আর হ্যাভ নিয়ে। যেমন আই হ্যাভ, সরি আই হ্যাড দিলাম, সমস্যা নাই। আই হ্যাড ডান দা ওয়ার্ক, আই হ্যাড ডান দা। আচ্ছা, যদিও ফার্স্ট পারফেক্ট দিলে মূলত আরেকটা ফার্স্ট ইনডিফিনিট দিতে হয়, কারণ ফার্স্ট পারফেক্ট সাধারণত একা একা বসানো যৌক্তিক না। হয় দেখতে হবে যে আই হ্যাড ডান দা ওয়ার্ক মানে বিফোর দা ডে, এই দিনের পূর্বে। এই এখন তোমাকে কি করতে হবে খেয়াল করো, ফার্স্ট পারফেক্ট মানে অতীতের অতীত। ফার্স্ট পারফেক্ট মানে কি? তাহলে অতীতের অতীত তুমি বুঝাইবা কেমন? আরেকটা অতীত কাল দেখাইয়া। এই কারণে আই হ্যাড ডান দা ওয়ার্ক স্ট্রাকচার হিসেবে ঠিক আছে, আমরা দেখলাম, কিন্তু এটা মনে করো ওই দুইটা টেন্স একসাথে এনে করাটাই বেটার। আলাদা আলাদা ক্লজে একটা সেন্টেন্সে
একটা ফার্স্ট পারফেক্ট আর একটা ফার্স্ট ইন্ডিফিনিট টেনে করাটাই কি বেটার। তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এখন আই হ্যাড ডান দা ওয়ার্ক যে কথা, আই হ্যাড দা ওয়ার্ক ডান কি এক কথা না? এই জায়গাতে খেয়াল করো, এই যে আই হ্যাড এর পরে দা ওয়ার্ক আসছে, এরপরে ডান আসছে, আর হেড এর পর পর ডান আসছে। এটা মনে রাখবা, হেড এর পর পর পাস্ট পার্টিসিপল ফর্ম যদি চলে আসে তাহলে এটা পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, হ্যাভ হ্যাড হ্যাজ যেগুলো মানে হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম আসলে সেটা কি পারফেক্ট। আর যদি ওটা না এসে যদি কোনো ডুয়ার অথবা রিসিভার, ডুয়ার অথবা কি এটা মানে কি, ডুয়ার মানে সে কাজটা করে যে করে, আর রিসিভার মানে ডুয়ার বাদ যা আছে সব রিসিভার, এটা আলাদাভাবে বোঝার কিছু নেই। তো এই ডুয়ার বা রিসিভার যদি হয় তখন এটার মানে হয়ে যাবে পজিটিভ, আই হ্যাড দা ওয়ার্ক ডান, আমি কাজটা করাইছি না, অতীতকাল ফার্স্ট ইন্ডিফিনিট। কারণ ফার্স্ট ইন্ডিফিনিটে একটা বার বসে, কয়টা বার বসে? একটা। এই জায়গাটা তোমাকে খেয়াল করতে হবে, তোমাকে খেয়াল করতে হবে ডিগ্রি গুড, বেটার, বেস্ট, তোমাকে ডিগ্রি খেয়াল করতে হবে। কারণ এই জায়গাতে তুমি হচ্ছে বুঝতে পারবে না, যেমন সে তার ভাইয়ের মতো লম্বা নয়, সে তার ভাইয়ের মতো লম্বা না, এই জায়গাতে কিসের কিসের ব্যবহার তুমি এটা জানো না, তখন তুমি তো করতে পারো না। তাহলে সে তার ভাইয়ের মতো লম্বা নয়। এখন আমাদের এটা আবার মনে রাখতে হবে, ডিগ্রি আবার তিনটা, ভালো, তার চেয়ে ভালো, সবচেয়ে ভালো। এখন ভালো না, তার চেয়ে ভালো না, সবচেয়ে ভালো না, মানে প্লাস মাইনাস দুই জায়গায় আছে, অ্যাফার্মেটিভও আছে, নেগেটিভও আছে। এখন সে তার ভাইয়ের মতো লম্বা, সে তার ভাইয়ের চেয়ে লম্বা বলছে না, তার ভাইয়ের মতো বলছে, সমান সমান। তাহলে সমান সমান অথবা সমান সমান না, এই দুই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি হয়। কোন ডিগ্রি হয়? এটা আবার আমাকে মনে রাখতে হবে, কারণ আমাকে জানতে হবে যে একটা মানুষ কয় ধরনের কথা বলে। ওই কথাগুলো যদি আমি জেনে যাই, আমার জন্য ইংরেজি রিটেনটা একদম সহজ হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? এখন সে তার ভাইয়ের মতো লম্বা নয়, সে তার ভাইয়ের মতো লম্বা, এই দুটোটাই পজিটিভ ডিগ্রি, লম্বাও লম্বা নাও। এখন অনেকে বলতে পারে যেহেতু সে তার ভাইয়ের মতো লম্বা নয়, তার মানে তার থেকে একটু খাটো, তার মানে এটা তো একটু কম্পেয়ার হইতে পারে না। যদি সরাসরি বলে দিত সে তার ভাইয়ের চেয়ে লম্বা বা ভাইয়ের কম লম্বা, তাহলে এটা কম্পেয়ার হতো। কিন্তু যখন বলছে যে সে তার ভাইয়ের মতো লম্বা অথবা সে তার ভাইয়ের মতো লম্বা নয়, এখন এই নয়কে তুমি আবার নিজে চিন্তা করার দরকার নাই যে তাহলে নয় না মানে সে তার ভাইয়ের মতো লম্বা নয় মানে সে আর একটু খাটো, তাহলে কম্পেয়ার করছে, এটা মনে করা যাবে। সরাসরি কম্পেয়ারটা বলে দিবে। এই কথা বলতেছে কেন? সরাসরি কম্পেয়ারটা কি করে দিবে? বলে দিবে। তাহলে এটার অ্যান্সার হবে, এই ক্ষেত্রে আবার দুইটা জিনিস ইউজ করা হয়, এস ডট ডট এস, এস ডট ডট এস। এই ডট ডটের জায়গাতে হচ্ছে ডিগ্রিটা বসবে, গুড বা টল। বুঝছো ব্যাপারটা? তাহলে সে নয়, হি ইজ নট। আরেকটা বসবে সো ডট ডট এস, সো ডট ডট এস, এটা বসবে সাধারণত নেগেটিভে, আর এস ডট ডট এসটা বসবে সাধারণত কিসে? অ্যাফার্মেটিভে। এটা বসবে সাধারণত নেগেটিভে, এস ডট ডট এসটা বসবে সাধারণত কিসে? সরি, হ্যাঁ অ্যাফার্মেটিভে। কারণ ডিগ্রির নাম পজিটিভ, ডিগ্রির নাম কি বলো? পজিটিভ। কিন্তু এটা পজিটিভ ডিগ্রি আবার দুইটা পার্ট, একটা নাম হলো অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। এই জায়গাটা তোমাকে খেয়াল করতে হবে। এরপরে তোমাকে বেসিক স্ট্রাকচার, বেসিক কিছু রুলস, এটা তোমাকে জানতে হবে। বেসিক কিছু রুলস এটা তোমাকে কি করতে হবে? জানতে হবে। এটা জানা ছাড়া তোমার পক্ষে সম্ভব না। কারণ ডু ডাজ ডিড এর পরে ভার্বের কোন ফর্ম হয় তুমি এটা জানো না, তো তোমার দিয়ে কি হবে? মডেল অক্সিলারি পরে কোন ফর্ম হয় এটা তুমি জানো না, তোমার দিয়ে এটা কি হবে? তারপরে মনে করো এই বি ভার্বের পরে এম ইজ আর ওয়াজ এর পরে কোন ভার্ব হয় তুমি জানো না, একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে কোন ফর্ম হয় এটা তুমি জানো না। তো এই বেসিক জিনিসটা যখন তুমি জানবা তখন তোমার সেন্টেন্স মেক করাটা একদম ইজি হয়ে যাবে। তুমি ধরে ধরে তুমি বুঝতে পারবা কোনটা পরে কি হবে। ভুল হইলো একটা লজিক মেইনটেইন করে ভুল হবে। বুঝো না তুমি আমার কথাটা? কারণ তুমি এটা লিখতে পারো আই এম ডুইং, অথবা লিখতে পারো আই এম ডান, কিন্তু তুমি ভুলে লিখছো আই এম ডিড বা আই এম ডু লিখছো, আই এম ডাজ লিখছো, তাহলে এই তিনটা ভুল, এই তিনটা হবেই না নিয়ম অনুযায়ী। তুমি হয় ভুল করো আই এম ডুইং অথবা আই এম ডান, তাহলে নরমালি আই এম ডুইং হওয়ার কথা, কিন্তু তুমি ভুল করছো লজিক্যালি আই এম ডান করছো, তাও মানা যায়। কারণ বি ভার্বের পরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম কারেক্ট, আইএনজিও কি কারেক্ট, অ্যাক্টিভ হলে আইএনজি হবে, প্যাসিভ হলে কি হবে? ফার্স্ট পার্টিসিপল। আই এম ফিনিশিং মানে কি? আমি শেষ করছি। আর আই এম ফিনিশড মানে কি? আমার শেষ করা দেওয়া হয়। ব্যাপারটা বুঝছো? এখন 12টা টেন্সে 12 রকম হবে, 12টা টেন্সে কি হবে? 12 রকম হবে।
এই জায়গাটা আমরা বুঝতে পারলেই হয়েছে যে 12টা টেন্স কিভাবে আমাকে কিভাবে কি করতে হবে, তাহলে দেখবো যে আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যেটা শুরু করবো আজকে বেসিক থেকে শুরু করব। এই জায়গাটাতে হচ্ছে আমরা প্রথমে নজর রাখবো যে কোন জিনিসটা কোনটার পরে কি হবে, তখন সহজ সহজ যে ট্রান্সলেশন গুলো, সহজ সহজ যে সেন্টেন্স মেক গুলো, এগুলো তুমি সহজে করতে পারবে। আমার কথা কি বুঝতে পারছো? এরপরে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো যাব, কারণ প্রথম ক্লাস থেকে আমাদেরকে একটা সিস্টেম ওয়াইজ মেনটেন করে চলতে হবে। আমি যদি প্রথমে যদি একটু কঠিন ভাবে শুরু করে দেই, 2 জন 4 জন বুঝবে আর কেউ বুঝবে না, ঠিক না? আর একটা জাতি আগাইতে হলে সবাই সমষ্টিগত সামষ্টিক যেটা ওইভাবে আগাইতে হবে, এবং সবারই বেসিকটা দরকার আছে। তো প্রথম যে জিনিসটা আমরা শুরু করব, সবাই একটু খেয়াল করো, একটা ভার্বের কয়টা ফর্ম হতে পারে? 3টা মনে করতেছো তোমরা? না, এখানে ধরো বেস ফর্ম হতে পারে বি। কি ফর্ম এটা? এটাকে আমরা B0 বলি। am is are, এটা হতে পারে প্রেজেন্ট ফর্ম। এটা কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এটাকে যদি আমরা বলি B1, নাম এক একজন এক একটা দেয়, কোনো সমস্যা নাই। আমরা করতে পারি was were, এটাকে বলতে পারি ফার্স্ট ফর্ম। এটা কি? B2। been, এটা হলো ধরো B3, এটা হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপরে বলো being হতে পারে, কি হতে পারে? being। তাহলে এটার নাম দিলাম B4, সিরিয়াল মেইনটেইন করলাম। বেস ফর্মকে সবসময় 0 দিয়ে শুরু করছি, বেস। তার B4, এটাকে দিতে পারি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কি দিতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল। অথবা এটার নাম জিরান্ড হয়, এটা আমরা নাম দিছি, ঠিক না? এটা আমি জানি আগে। এরপরে মনে করো 2 + b, এটার নাম কি? 2b। এটা হলো B5, এটা ধরো ইনফিনিটিভ। এটা কি? একটা ভার্বকে তুমি সর্বোচ্চ চেঞ্জ করলে এইভাবেই করতে পারবে। এর বাইরে কি আর করা যাবে? বিএড, বিআরআর, বিআরএস এরকম কিছু আছে নি? আছে? আর সম্ভব না। এটা আছে আবার ওই যে গুড, বেটার, বেস্ট, ওটা হলো ডিগ্রি, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের হয়। আর এটা হলো ভার্বের ফর্ম। এটা ভার্বের কি? am মানে হই, was মানে হইতাম, এটা আর কি ওই যে টেন্সের বর্তমান অতীত ওগুলোর ক্ষেত্রে। এখন এটা তো হলো বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কি এক? এই একটু খেয়াল করো সবাই, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এক? এটা তোমাকে খেয়াল করতে হবে। এখন এটাতে না, কিন্তু আমরা মূলত দেখবো যে গো, প্রেজেন্ট ফর্ম গো হয়, গোজ হয়, গো হয়, গোজ হয়। এটা হলো কি? ওয়েন্ট। এটা কি? গন। এটা কি? গোয়িং। এটা কি? টু গো। তার মানে এটার থেকে এই দেখো, এটা জানা থাকলে এটা তুমি পারবা, এটাও বানাইতে পারবা, কোনো সমস্যা নেই। আর এটাতে এটা মুখস্থ করতে হয়, এটাতে তাও করা লাগে না। গো, গো থেকে গোজও পারবা, গোয়িংও পারবা, টু গো পারবা, বাকি সব ভার্বগুলোতে। শুধু ঝামেলা কোন দুইটাতে? এ ওয়েন্টার গনে। ওয়েন্টার কোথায়? এই সবাই খেয়াল করো, ওয়েন্টার গন মানে ফার্স্ট ফর্মে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই ফার্স্ট ফর্ম আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি সব ভার্বের প্রবলেম? না, এরকম মনে করো 60-70টা আছে, এগুলোতে একটু প্রবলেম, এগুলো মুখস্থ করতে হবে। বাকিগুলো ডিইডি যোগ করলে হবে। যেমন এখানে যদি ওয়ার্ক লিখতাম, কি লিখতাম বলো তো? ওয়ার্ক। দেখা যাচ্ছে ভিডিওটা? দেখো তো, ওয়ার্ক লিখতাম, তাহলে এটা ওয়ার্ক হইতো, এটা হইতো ওয়ার্কস, এটা হইতো ওয়ার্কড, এটা হইতো ওয়ার্কড। তার মানে এটা আর এটা দেখতে একই রকম। আবার এই ওয়ার্ক আর এই ওয়ার্ক দেখতে একই রকম। তো দেখতে জিনিস একই রকম হলো, জিনিস কিন্তু কি না? এক না। একটা কথা আছে না? এখন কোন সময় কোনটা এক না, এটা আমাকে বুঝতে হবে, এটা আমি পরবর্তীতে বলতেছি, একটু খেয়াল করে দেখো সবাই। এবার এটা কি হবে? ওয়ার্কিং। এটা কি হবে? এটা হবে টু ওয়ার্ক, এটা হবে টু ওয়ার্ক। একটু খেয়াল করো ভাইয়েরা, এটা তো দেখো ইডি যোগ করে এটা হয়ে গেছে, কিন্তু এটা মুখস্থ করতে হয়েছে। এগুলোর নাম হচ্ছে ইরেগুলার ভার্ব ফর্ম। কি নাম বলো তো? ইরেগুলার। আর এটা হচ্ছে রেগুলার ভার্ব ফর্ম। ইরেগুলার ভার্ব ফর্ম যেটা, ওটাতে তুমি মুখস্থ ছাড়া উপায় নাই, মুখস্থ করতে হবে। যাকে বলা হয় টিটিএম করতে হয়। কি করতে হয়? টনটন মুখস্থ। কি বলো তো? টনটন মুখস্থ। এছাড়া উপায় আছে? তুমি কখনো গো, গোয়েড, গোয়েড এটা পারবা? তোমাকে মুখস্থ করতে হবে গো অ্যান্ড গন, গো অ্যান্ড গন, এটা ছাড়া উপায় নেই। এখন প্রশ্নটা হচ্ছে, খেয়াল করো এই সবাই, এই ভার্বের ফর্মগুলোতে আমরা সেন্টেন্সে বসাবো। এর বাইরে থেকে কোনো এসে জুড়ে আর কোনটা বসবে? এই এগুলোর বাইরে থেকে কোনো এসে জুড়ে বসবে? বসবে না। এখন তোমাকে তো আমি সব ভার্বের ফর্ম লিখে দিতে পারবো না,
তোমাকে ওই জিনিসগুলো তুমি মনে রাখলে হয়েছে। এখন এই জায়গাটাতে তোমাকে বুঝতে হবে যে কোনটাতে কোন জায়গায় বসবে। তারপর আমাদের বেসিক কিছু রুলস ছিল, ওই রুলস গুলো তুমি স্ট্রাকচার ফলো করলেই হবে। মনে রাখবা এখানে B0, B1, B2 এগুলো তো তোমাদের বলছি আমরা, ঠিক না? মনে রাখবা যে কোনো মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হবে। এই মডাল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম হবে? এখন ধরো তোমার সহজ ট্রান্সলেশন আসলো, আমি বাড়ি যাব, আমি কি বলবো? আগামীকাল বাড়ি যাব। আমি আগামীকাল কি যাব? তাহলে আগামীকাল কি এখন না আগামীকাল? তাহলে ভবিষ্যৎ। ভবিষ্যতে আমরা শেল আর উইল একটা বাড়তি ব্যবহার করি, ঠিক কি না? তার মানে এই খেয়াল করো, আই উইল যাওয়া ইংরেজি কি? গো। আর টু স্কুল এগুলো বসে, কিন্তু হোমের ক্ষেত্রে আবার গো হোম। এটা আবার তোমাকে জানতে হবে, এখানে গো টু হোম দেওয়ার দরকার নাই, গো টু হোম দেওয়ার দরকার। তাহলে আই উইল, কারণ অ্যাব্রোড আর হোমের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, আই উইল গো হোম। এখন এই যে গোটা বসছে, এই কি বসছে? গো। আচ্ছা এই গোটা যে তুমি দিছো এখানে, খেয়াল করো ভাইয়ারা, এখানে তো গোটা এখানেও আছে, এখানেও আছে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন গো ইউজ করছো তুমি, এটা না এটা? এটা B0টা ইউজ করছে। এটার আবার নিয়ম বলে দিচ্ছি, B1 আর B2 এরা এই যে ভার্ব, এটাকে যদি 1 নম্বর বলি, এটাকে যদি 2 নম্বর বলি, বাস আমাদের সিস্টেম শেখার জন্য। B1 আর B2টা এই 1 নং ভার্ব হিসেবেই বসবে। বসলে তাহলে একটা বসলে 1 নং, 2টা 3টা 4টা ভার্ব বসলেও ওটা 1 নং হিসেবেই বসবে। এটা আজীবন মনে রাখবা। কোনটা বলো? B1 আর B2। তাহলে B1 B2 এটা সব সময় 1 নং ভার্ব হবে। 1 নং কি হবে? 1 নং ভার্ব বুঝছো নি? কোন জায়গায় 1 নং ভার্ব? সেন্টেন্সে সাবজেক্টের পর পর আসবে, ভার্বের প্রথম যেটা আসবে। তার মানে বাকিগুলো কখনোই 1 নং ভার্ব হিসেবে বসতে পারবে না। ওগুলো কয় নং ভার্ব হিসেবে বসবে? 2, 3, 4 যেখানেই যাক না। তার মানে B0, B3, B4, B5 এগুলো মনে করো 2, 3, 4 নং ভার্ব। এটা হলো টোটকা, বেসিকটা দেখা একদম। তার মানে আমি যদি বলি, এই খেয়াল করো, আই গো হোম, আই কি হোম। এখন কেউ যদি বলে যে ভাইয়া এই গোটা যদি আমি এটা না নিয়ে এটা নেই, এখন ধরো তোমার কাছে ভালো জিনিসও আছে খারাপটাও আছে, যেটা দিয়ে যেটা হয়। এখন তুমি যদি খারাপটা নিতে বলো তাহলে তো এটা হইলই না। যদি দুটোটা একই রকম থাকে, যেটা নিয়ে নিচ্ছি ওটাই কারেক্ট। তার মানে আই গো হোম। সেন্টেন্স মেকিং এর প্রথম ব্যাপারটা দেখো, তুমি জানলাই না আই ডুইং দা ওয়ার্ক, তুমি লিখে রাখলা আই ডুইং দা ওয়ার্ক, আই ডুইং দা কি ওয়ার্ক। এখন তুমি বুঝতেই পারবে না যে তোমার এটা সেন্টেন্স হচ্ছে, এখন তুমি বুঝতে পারবা, কারণ আইএনজি যুক্ত ওয়ার্ড গুলো B4, তার মানে এটা 2, 3, 4 নং হয়, কিন্তু আমি কয় নঙ্গে দিয়ে রাখছি? কথাটা খেয়াল করে দেখো, বেসিকটা দেখো, আস্তে আস্তে তোমার জিনিসগুলো হয়ে গেছে। এখন তুমি যদি লিখতা আই এম ডুইং দা ওয়ার্ক, আই এম কি দা ওয়ার্ক? ডুইং দা ওয়ার্ক। পরে দেখবো যে কোন সময় কোন সেন্টেন্স, আগে দেখি সেন্টেন্স ঠিক আসছে কিনা, এবার এটা ঠিক হয় কিনা, এবার একটু দেখি। এবার দেখলাম যে এম B1 এ আছে, এটা তো তোমাকে আবার জানতে হবে কোনটা কোন জায়গাতে আছে। এটা তো সহজ, এটা তো আর কঠিন কিছু না। B1 এ আছে, তাহলে এটা বসলো B1 এ, এবং আইএনজি তো 2, 3, 4 হতেই পারে, তাও মিলছে। আবার আমি জানি বি ভার্বের পরে কি ভার্বের পরে? বি ভার্বের পরে আইএনজি এবং ফার্স্ট পার্টিসিপল দুইটাই হয়। অ্যাক্টিভ হইলে আইএনজি হবে, প্যাসিভ হইলে ফার্স্ট পার্টিসিপল। তার মানে আইএনজি হইছে, তাও কারেক্ট। এবার আমি খেয়াল করব যে সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। অ্যাক্টিভ, তার মানে সে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ঠিক আছে। দেখো কতগুলো সিস্টেম ফলো করে তুমি এখন নিশ্চিত হয়ে গেলা যে সেন্টেন্সটা ওকে। তোমাদের একটা কথা বলবো, যারা এখানে ক্লাস করতেছো প্রথম থেকে, আমাদের ক্লাসটা বা আমাদের যে ইংলিশ ক্লাসটা, এটার সাথে তুমি গতানুগতিক ক্লাস পাবে না, কারণ ওদের ক্লাসগুলো 99% সেই ক্লাস 6 থেকে ভার্সিটি পর্যন্ত সব এক। হয়তো ভার্সিটির এখানে কেউ
জামাল স্যার, কামাল স্যার, ওই স্যার, সেই স্যার, উনি হয়তো একটু রুলস বেশি পড়াবে আর স্কুল কলেজে কম পড়াবে, কিন্তু সিস্টেম স্ট্রাকচার সবাই এক। কিন্তু একদম অন্য সিস্টেম এটাতে, এবং এটাতে 100% শিক্ষার্থী উপকার পায়। এটা বাস্তব কথা, তোমাকে এটা মানতেই হবে, কারণ আমরা হচ্ছে পাইলট প্রোগ্রাম চালাই আসছি। আমাদের এমনও ছিল কলেজের যেটা সর্বলেশ লাস্ট বয় গ্রামের মফস্বলের, তারা কেউ গণাতে ধরে না, সে সামাও যেভাবে আগ্রহ নিয়ে আসলো আমাদের এখানে, সে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, ফার্স্ট বয় গণাতে নেই। তখনই পরিবর্তনটা আসছে। কেন? কারণটা কোথায়? একটু খেয়াল করে দেখো, তুমি কিন্তু আলাদা জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। এখন এই তুমি তো এখন সবাই একটু খেয়াল করো, দ্বিতীয় নম্বরে তুমি কি করলা? আই এম, ধরো এখানে খেয়াল করে দেখো, তুমি লিখলা যে আই এম ডু দা ওয়ার্ক। কি লিখলা? আই এম ডু দা। এই একটু প্লিজ খেয়াল করো। এখন তুমি স্ট্রাকচার অনুযায়ী তুমি বললা যে ভাইয়া এম এক নং ভার্ব হিসেবে বসে, কারণ B1 বসাইলাম। ডু এটা কেন হবে না ভাইয়া? এটাও তো হবে। কেন? কারণ আপনি বলছেন B0, B3, B4, B5 এগুলো হচ্ছে 2, 3, 4 নং, যে কোনো একটাতে হতে পারে। তো আমি ডুটা এই যে বেস ফর্ম হিসেবে মানে B0 হিসেবে ধরছি। সে আমাকে বললো যে এটা কি হিসেবে ধরছি? বেস ফর্ম। তাহলে তো ঠিকই আছে, কিন্তু আমাকে তো আবার রুলসের পরে রুলসে যেতে হবে। আমি তো আবার বলে দিছি যে হ্যাঁ B0 মানে B0, B3, B4, B5 2 নং, 3 নং, 4 নং ভার্ব হয়। আবার আমি বলছি বি ভার্বের পরে আইএনজি হবে, আবার শুধু পাস্ট পার্টিসিপল হবে, আবার কিছু হবে না। তাহলে এগুলোর থেকে বি ভার্বের পরে আইএনজি B4 আর B3 টাই হবে, অন্য কিছু হবে তখন এই হিসাবে আবার। কারণ আমরা যদি বলি যে একটা সূত্র দিয়ে, একটা সংজ্ঞা দিয়ে কখনো তুমি সংজ্ঞায়িত করতে পারবে না কোনো কিছুকে পরিপূর্ণভাবে। পরিপূর্ণভাবে কি করতে পারবে না? সংজ্ঞায়িত করতে পারবে না। কি হয়েছে তোমাদের? এই হ্যাঁ যাও, তোমরা কাঁথা কোথা নিয়ে আসবে? এত শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হলে কিভাবে হবে বলো? বুঝো নাই? ইমিউন সিস্টেম স্ট্রং থাকতে হবে তো, ইমিউনিটি। আচ্ছা শুনো, এখন কারণ আমরা যদি বলি মানুষের সংজ্ঞা কি, ওই যে বললাম না, আমি তোমাদেরকে বলি যে তুমি বললো যে যার দুইটা চোখ আছে, হুঁশ আছে, নাক আছে, কান আছে, দুইটা চুল আছে, দুইটা হাত আছে, সে মানুষ। তাহলে আমি বলছিলাম কি যে টাক লুইটা তো ভেবে যে আমার অবজেকশন আছে, আমার তো চুল নাই, আমি মানুষ না। আমার সূত্র আবার পাল্টা, এক নম্বর সূত্র পরে মাঝে মধ্যে চুল না থাকলেও কি মানুষ। আমাকে কিন্তু বুঝতে হবে এগুলো কেন আমি উদাহরণগুলো দেই, কারণ তোমার ভিতরে জিনিসটা একটু চিন্তা শক্তিটা বেড়ে যাক, তখন তুমি ওই জিনিসটা ওকে করতে পারবা। বুঝছো ব্যাপারটা? আচ্ছা এবার তাহলে এই খেয়াল করো, বেসিকে তাহলে একটু খেয়াল করলাম আমরা কি এই জিনিসটা হচ্ছে এইভাবে এইভাবে হচ্ছে। তার মানে প্রথমে যে জিনিসটা নিয়ে আসলাম আমরা, মডাল অক্সিলারি গুলোর পরে ভার্বের কোন ফর্ম হবে? এখন মডাল অক্সিলারি তোমাকে শিখতে হবে। এখন মডাল অক্সিলারি কোনগুলো? ভার্ব। এগুলো কি ভার্ব? তবে এই ভার্বের ফার্স্ট ফর্ম ছাড়া মানে প্রেজেন্ট বা বেস ফর্ম, যেটা প্রেজেন্ট ফর্ম তো আছেই, এটার আবার প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই ইএস হয় না। যেমন আই গো, হি গোজ, আই গো, হি গোজ। তাহলে এখন আই গোটা এটা কোন গো? এই গো না এই গো? প্রথমটা না দ্বিতীয়টা? কে বলেছে প্রথমটা? ওখানে লেখাই আছে B0 এক নং ভার্ব হয় না, 2, 3, 4 হয়, তারপরে বলে প্রথমটা। এই বলছি না? তার মানে আই গোটা হচ্ছে B1 মানে 2 নম্বরটা। B1টা কয় নম্বর এখানে? কারণ 0 দিয়ে শুরু করছি আমরা। বুঝছো ব্যাপারটা? এখান থেকে বেসিক না শিখতে পারলে তো তোমার হবে না, কারণ তোমার প্রবলেম জীবনে থাকবে। কিন্তু এখানে শিখে গেছো মানে ওকে হয়ে গেছে, একেবারে তুমি বুঝতে পারবে। তার মানে আই গোটা এটা, তার মানে হি এর সাথে গোটা কি হয়ে যাবে? গোজ হয়ে যাবে। এই যে এটা হয়ে যাবে, কারণ প্রেজেন্ট ফর্মে ভার্বটা চেঞ্জ হতে পারে। গো সাবজেক্টের সাথে গোজ হয়ে যায়। এটা কেন? বাংলা আমরা বলি না আমি ভাত খাই, তুমি খাই, সে খাই বলি। সাবজেক্টের সাথে সাথে কিন্তু ভার্বের পরিবর্তন করতেছি। আমি খাই, তুমি খাও, সে খায়, পরিবর্তন করছি না? তো ইংরেজিতে কি করতে পারে না?
এখন তুমি বলতে পারো তো আমরা তো সবকিছুতেই করি, আমি খাই, সে খায়, তুমি খাও, আমি খাইতাম, সে খাইতো, অতীত বর্তমান ভবিষ্যতে সব করি। তখন আমি কি বলবো, দেখছস আসলে কত কঠিন। ইংরেজিতে যেরকম যদি সবগুলি করতে হইতো, ইংরেজিতে শুধু প্রেজেন্টে শুধু করতে হয়, থার্ড পারসন সিঙ্গুলারে। আই গো, হি গোজ। অতীতে তো আই এট, আই ওয়েন্ট, হি ওয়েন্ট, সবই এক। তাহলে বাংলার মতন এরকম সবগুলোতে করতে গেলে তারা ঝামেলা করতাম। এখন মডেল অক্সিলারি গুলো হচ্ছে সাধারণত যেগুলো পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্মটা থাকে, তবে প্রেজেন্ট ফর্মে কোনো এস বাই এস যোগ হয় না। যেমন আই উইল, এই উইল, উইলের উড, তুমি কখনো উইল, উড, উডিং, উডেড এরকম পাইছো? তাহলে এগুলো মডেল অক্সিলারি। এখন তোমাকে মনে রাখতে হবে ইংরেজিতে তো ভার্বের অভাব নেই। ভার্বের অভাব আছে জায়গায় জায়গায়, ভার্ব ডিকশনারি খুললেই ভার্ব, কিন্তু সব ভার্বের কি গুরুত্ব আছে? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভার্ব যেগুলো, এগুলোর কথাই আজকে বলতেছি প্রথমে। তারপর তুমি দেখবে যে সেন্টেন্স মেকিং মাত্র 40-50টা ভার্ব গুরুত্বপূর্ণ। এর মধ্যে ধরো মডেল অক্সিলারি চলে গেল 10-12টা। এটা তো তুমি ছোটবেলা থেকে মুখস্থ জানো। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, হ্যাড বেটার, উড রেদার, মাস্ট। এই যে এগুলো তুমি বুঝতে পারতেছো না? তার মানে এরপরে ভার্বের কোন ফর্ম হয় বলো? বেস ফর্ম। তোমরা আপাতত 14 গোষ্ঠী মিলে টাইম না অন্য কোনো ফর্মে নিতে পারবে না, সম্ভব না। যদি যৌক্তিক করা যায় তাহলে আই শুড ডিড এটা কখনো দিবা? তাহলে আমার কাজটা করা উচিত। আই শুড ডিড দ্য ওয়ার্ক না আই শুড ডু দ্য ওয়ার্ক? তুমি ওভারনাইট তো তোমাকে এখন এক জায়গাতে দিয়ে দেবে। এটা কি আমার কাছে কি আলাদিনের স্যার কাছে যে বলছি হুঁকোছি আর তোমার ইংলিশ সব ওকে, তুমি খালি বলতেছো, এরকম হইব? আমার তো একটা ইটের পরে আরেকটা ইট, আরেকটা ইটের পরে একটা ইট প্লাস্টার করতে হবে, করতে হবে, করে তারপরে দিতে হইব। স্যারাকের দৈত্য এটা তো মিথ, এটা তো যাই হোক কোনো জিনিস। স্যারাকের দৈত্য এটা মনে করো হুক হয়েছে, কি হয়ে গেছে গান বাড়ি করে ফেলছে। মিথ মানে কল্প কাহিনী, এগুলো বিশ্বাস না, মানে এরকম। এটা তো সম্ভব না। সম্ভব? স্বপ্নে তুমি বলছো বাড়ি করে ফেলছো, এরকম এটা তো সম্ভব না। এখানের ক্ষেত্রে তো তুমি এটার একটার পর একটা স্ট্যান্ডার্ড। আজকে যারা ক্লাসগুলো করতেছে না, আজকে যারা ক্লাস করে না ভাই, জিনিসগুলো এটা গুরুত্ব বুঝে না কেন? বাঙালির একটা অভ্যাস আছে, বাঙালি আগেই ডিসিশন নিয়ে ফেলে। বাঙালি আগেই ডিসিশন নিয়ে ফেলে যে আমার দরকার নেই, আমি নিজে আছি, এই কারণে খায় ধরা। এই কারণে তোমাদেরকে বলতে হবে যে দেখে শুনে তারপরে ডিসিশন নিবা। কিছু জায়গাতে তোমার দেখাশোনার দরকার নাই। যেমন রাতের বেলা একটা মেয়ে অনেক রাতে যাচ্ছে, সে এখন জায়গায় দেখলো যে দেখে শুনে দেখলো যে এই জায়গায় কি ঝামেলা আছে না নাই, এত দরকার নেই। এর দরকার হলো চলে যাও, এত দিকে তাকানোর দরকার নাই। কিন্তু যখন এইসব জায়গাগুলোতে আসবা, বড় একটা ডিসিশন নিতে হবে বা এরকম, তোমাকে আস্তে ধীরে দেখে শুনে তারপর ডিসিশন নিতে হবে। তুমি আগে নিচে নিলে একদিন আসলে একদিন আসলে তাই অ্যান্টিবায়োটিক কোর্সের মতো রে ভাইয়া। প্রথম দিন শুরু করলা, দ্বিতীয় তৃতীয়টা খাইলা না, আবার পঞ্চম দিন খাইলা, তোমার লাভ হবে না। ফুল কোর্স কমপ্লিট করলে তুমি আবার ইনশাল্লাহ বেনিফিটেড, আবার অনেকে হয় না। বুঝছো ব্যাপারটা? ওকে, তার মানে মডেল অক্সিলারির পরে আমরা সবসময় ভার্বের কোন ফর্ম পাবো? বেস ফর্ম। এখন তোমার বলো যে আমার বরঞ্চ সেখানে যাওয়া দরকার, তাহলে বরঞ্চ ইংরেজি কি আবার? হ্যাড বেটার। এটা আমরা আগে আমরা জানলাম কি, এই কথা বলো না, আগে আমরা জানলাম যে এগুলোর পরে কি হয়? মডেল অক্সিলারি হয়। তার মানে আই হ্যাড বেটার